আজ আমরা একটা বেশ অন্যরকম একটা ইন্টারেস্টিং প্রস্তাবনা নিয়ে কথা বলবো। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় একটা দ্বিতীয় কক্ষ যোগ করার ধারণা, যার নাম দেওয়া হয়েছে জনতার কক্ষ। একটা কলামে বা প্রবন্ধে এই ধারণাটা নিয়ে বিস্তারিত লেখা হয়েছে। তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই প্রস্তাবনাটা ঠিক কী, এর কাঠামোটা কেমন হতে পারে, এর পেছনের মূল ভাবনাগুলো কী, এগুলো একটু খতিয়ে দেখা। আর সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এটাই যে দেশের সাধারণ কিন্তু সচেতন নাগরিকদের রাষ্ট্র পরিচালনায় আরও কার্যকরভাবে যুক্ত করার কোনো নতুন পথ কি এটা হতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। দেখুন, আমাদের দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। এখন এই বিপুল সংখ্যক মানুষের প্রত্যেকের মতামত নেওয়া তো সম্ভব নয়। আবার এটাও ঠিক যে সব বিষয়ে সবার মতামত দেওয়ার মতো যোগ্যতা বা আগ্রহ দুটোই হয়তো থাকে না। এই প্রবন্ধের মূল কথাটাই হল একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, মানে যোগ্যতার ভিত্তিতে আগ্রহী নাগরিকদের বেছে নেওয়া, তাদের নিয়ে একটা বলতে পারেন সমান্তরাল সাংবিধানিক ব্যবস্থা তৈরি করা, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় বা সাংবিধানিক বিষয়ে একটা নিরপেক্ষ মতামত দেবেন। এটা কিন্তু বর্তমান সংসদের বিকল্প নয়, বরং একটা সহায়ক ব্যবস্থা হিসেবে ভাবা হয়েছে। আচ্ছা, সমান্তরাল কক্ষ বা সাংবিধানিক কক্ষ বলছেন, তার মানে কি এটা আমাদের যে জাতীয় সংসদ আছে তার পাশাপাশি কাজ করবে? হ্যাঁ, প্রস্তাবনাটা ঠিক সেরকমই। মানে বর্তমান যে সংসদীয় কাঠামো সেটা যেমন আছে তেমনই থাকবে। সেটার পাশাপাশি এটা হবে একটা অতিরিক্ত সাংবিধানিক অঙ্গ। এর সদস্যরা আসবেন দেশের সাধারণ ভোটারদের মধ্যে থেকেই। কিন্তু এখানে একটা কিন্তু আছে। তাদের নির্বাচনটা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় হবে না, হবে একটা যোগ্যতা যাচাই পরীক্ষার মাধ্যমে। ও আচ্ছা, মানে ভোটের মাধ্যমে নয়, পরীক্ষার মাধ্যমে। একদম। আর এর কোনো আইন তৈরি বা পাশ করার ক্ষমতা থাকবে না, কোনো নির্বাহী ক্ষমতাও থাকবে না। এটা মূলত কাজ করবে একটা সাংবিধানিক পরামর্শদাতা অঙ্গের মতো, যাদের সদস্যরা নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত বা ভোট দেবেন, এই আর কি। ধারণাটা আসলেই অভিনব। তো কোন কোন ক্ষেত্রে এদের মতামত বা ভোট নেওয়ার কথা ভাবা হচ্ছে? ঠিক কী উদ্দেশ্য এর পেছনে? দেখুন, কয়েকটা নির্দিষ্ট ক্ষেত্রের কথা বলা হয়েছে। যেমন ধরুন, সংবিধানে কোনো পরিবর্তন আনার দরকার হলো, বা জাতীয় সংসদে পাশ হওয়া কোনো বেল বা অন্য কোনো জাতীয় ইস্যুতে যদি মনে হয় যে ব্যাপক জনমত যাচাই করা দরকার, তখন এই কক্ষের মতামত নেওয়া যেতে পারে। আচ্ছা। শুধু তাই নয়, আরও গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে, যেমন ধরুন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন বা অডিটর জেনারেলের মতো সাংবিধানিক পদগুলো। হ্যাঁ, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ পদ। ঠিক, এই পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আর গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যও এই কক্ষের সদস্যের ভোট বা মতামত নেওয়ার প্রস্তাব আছে। এমনকি ধরেন রাষ্ট্রের খুব স্পর্শকাতর কোনো সিদ্ধান্ত, যেমন অন্য দেশের সাথে কোনো চুক্তি হচ্ছে বা দেশের গ্যাস কয়লার মতো সম্পদ নিয়ে কোনো কোম্পানির সাথে চুক্তি হবে, সেক্ষেত্রেও এদের মতামত নেওয়া যেতে পারে। হ্যাঁ, প্রস্তাবনা অনুযায়ী সেক্ষেত্রেও এদের মতামত নেওয়ার সুযোগ থাকবে। তার মানে এরা সরাসরি নীতি নির্ধারণ করবে না, কিন্তু নীতি নির্ধারণকে প্রভাবিত করার একটা নতুন রাস্তা তৈরি হতে পারে। প্রবন্ধের ভাষায় যাকে বলা হচ্ছে সমান্তরাল ও নিরপেক্ষ মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা নীতি নির্ধারণ প্রভাবিত পদ্ধতি। আর এই প্রভাবটা আসবে মূলত তথ্য প্রযুক্তি ব্যবহার করে, মানে ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে, তাই তো? একদম ঠিক। প্রস্তাবনা অনুযায়ী সদস্যরা তাদের মতামত বা ভোট দেবেন ইলেকট্রনিক পদ্ধতিতে, সম্ভবত মোবাইল ফোন বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে। তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নগুলোর একটা অবশ্যই এসে যায়, এই জনতার কক্ষের সদস্য হবেন কারা, আর কিভাবে তাদের নির্বাচন করা হবে? মানে প্রক্রিয়াটা তো খুব সাবধানী হতে হবে। অবশ্যই, অবশ্যই। প্রস্তাবিত যে নির্বাচন প্রক্রিয়া, সেটার পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে। আর কারা আবেদন করতে পারবেন? বাংলাদেশের যে কোনো ভোটার যিনি নিজেকে আগ্রহী এবং এই কাজের জন্য যোগ্য মনে করেন, তিনি আবেদন করতে পারবেন। আবেদনের পর কোনো বাছাই প্রক্রিয়া বা পরীক্ষা আছে কি? হ্যাঁ, এখানেই মূল বিষয়টা। একটা যোগ্যতা যাচাই পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। বছরে একবার এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষাটা হবে। এমসিকিউ পরীক্ষা, বিষয়গুলো কি কি থাকবে? হ্যাঁ, বিষয়বস্তু ও বেশ সুনির্দিষ্ট। যেমন বাংলাদেশ ও এর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বাংলাদেশের সংবিধান ও প্রশাসনিক কাঠামো, আর সেই সাথে সমসাময়িক বিশ্ব রাজনীতি ও অর্থনীতি। এই বিষয়গুলো রাখার কারণ হল
এটা নিশ্চিত করা যে সদস্যরা দেশের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানেন এবং বোঝেন। পরীক্ষা নেওয়ার প্রক্রিয়াটা কেমন হবে? এত মানুষের পরীক্ষা নেওয়া তো একটা বিশাল ব্যাপার। প্রস্তাবনা অনুযায়ী পুরো প্রক্রিয়াটা হবে অনলাইন ভিত্তিক এবং অনেকটাই স্বয়ংক্রিয়। আগ্রহী প্রার্থীরা প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে হয়তো প্রাথমিক তথ্য যাচাইয়ের একটা ব্যবস্থা থাকবে। আচ্ছা। তারপর পরীক্ষার জন্য একটা বড় প্রশ্ন ব্যাংক তৈরি করা হবে। আর পরীক্ষা শুরুর ঠিক আগে স্বয়ংক্রিয়ভাবে র্যান্ডম পদ্ধতিতে এই প্রশ্ন ব্যাংক থেকে ধরুন ১০০টা প্রশ্ন নিয়ে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য একটা ইউনিক প্রশ্ন সেট তৈরি হবে। তার মানে তো জালিয়াতির সুযোগ বেশ কম থাকার কথা। আর পরীক্ষাটা দেবেন কিভাবে প্রার্থীরা? নিজেদের কেন্দ্রে গিয়ে? না, প্রস্তাবনা অনুযায়ী সেটাও বেশ সহজ। প্রার্থীরা সম্ভবত নিজেদের মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করেই পরীক্ষায় অংশ নিতে পারবেন, ঘরে বসেই। পরিচয় নিশ্চিত করার জন্য ওটিপি বা এই ধরনের কোনো প্রযুক্তি ব্যবহারের কথা ভাবা হয়েছে। এমনকি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর ছবি স্বয়ংক্রিয়ভাবে তোলার মতো ব্যবস্থার কথাও উল্লেখ আছে, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। বাহ, বেশ আধুনিক ব্যবস্থা তো। ফলাফল আর সদস্যপদ পাওয়ার ব্যাপারটা কিভাবে হবে? পরীক্ষার ফলাফল প্রস্তাবনা অনুযায়ী খুব দ্রুত প্রকাশিত হবে, হয়তো তাৎক্ষণিকভাবেই। আর যারা পরীক্ষায় একটা নির্দিষ্ট মান অর্জন করবেন, প্রবন্ধে উদাহরণ হিসেবে ৬০% নম্বরের কথা বলা আছে, তারাই জনতার কক্ষের সদস্য হিসেবে নির্বাচিত হবেন। সদস্য সংখ্যা কি নির্দিষ্ট থাকবে? যেমন ৩০০ বা ৫০০ জন? না, এখানে আরেকটা মজার ব্যাপার। সদস্য সংখ্যা নির্দিষ্ট থাকবে না। যতজন যোগ্যতা অর্জন করবেন ততজনই সদস্য হবেন। সংখ্যাটা কমও হতে পারে, বেশিও হতে পারে। আর সদস্যপদ কতদিনের জন্য? প্রতি বছর নতুন নির্বাচন হবে? এখানেই একটা বেশ উল্লেখযোগ্য প্রস্তাব করা হয়েছে। সেটা হলো, একবার কেউ সদস্য নির্বাচিত হলে তার সদস্যপদ থাকবে আজীবনের জন্য। আজীবনের জন্য? সত্যি? এটা তো একটা বিরাট কমিটমেন্ট। আর এর প্রভাব তো সুদূর প্রসারী হতে পারে। হ্যাঁ, এর পেছনে যুক্তিটা হয়তো এরকম যে যোগ্যতা একবার প্রমাণ হলে তা তো আর কমে যায় না। আর এটা সদস্যদের একটা অভিজ্ঞ মহল তৈরি করতে সাহায্য করবে। তবে আপনি যেমনটা ইঙ্গিত করলেন, এর কিছু সম্ভাব্য নেতিবাচক দিকও থাকতে পারে, যেমন সময়ের সাথে সদস্যদের প্রাসঙ্গিকতা কমে যাওয়া বা নতুন চিন্তাভাবনার অভাব। এগুলো নিয়েও কিন্তু ভাবনার অবকাশ আছে। ঠিক, আজীবন সদস্যপদ, এটা সত্যি একটা বড় পয়েন্ট। আচ্ছা, এবার একটু ক্ষমতার প্রশ্নে আসি। আপনি আগেই বলেছেন এদের আইন প্রণয়ন বা নির্বাহী ক্ষমতা থাকবে না। তাহলে এদের ভূমিকা ঠিক কতটুকু? শুধু মতামত দেওয়া? হ্যাঁ, প্রবন্ধের এটা খুব পরিষ্কার করে বলা আছে। এই কক্ষের সদস্যদের একমাত্র কাজ এবং ক্ষমতা হল নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে তাদের সুচিন্তিত মতামত বা ভোট দেওয়া। ব্যাস, তারা কোনো আইন পাশ বা বাতিল করতে পারবেন না, সরকারের বাজেট অনুমোদন বা অন্য কোনো নির্বাহী সিদ্ধান্তে সরাসরি কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। তবে এমন হতে পারে যে সাংবিধানিক পদ নিয়োগের মতো কিছু নির্দিষ্ট ক্ষেত্রে হয়তো তাদের ভোটটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আবশ্যক করা হতে পারে। এটা প্রস্তাবনার বিস্তারিত রূপায়ণের ওপর নির্ভর করবে। অর্থাৎ অনেকটা ন্যাভিগেটরের মতো ভূমিকা। স্টিয়ারিং হুইল হাতে না থাকলেও পথ দেখাতে সাহায্য করা। অনেকটা সেরকমই বলতে পারেন। যেমন ধরুন, জাতীয় সংসদে কোনো একটা বিষয় নিয়ে খুব মতবিরোধ হচ্ছে, একটা অচলাবস্থা তৈরি হলো। তখন হয়তো একটা নিরপেক্ষ জনমত যাচাই করার প্রয়োজন দেখা দিল। সেক্ষেত্রে এই কক্ষের সদস্যদের ভোট নেওয়া যেতে পারে। আচ্ছা। আবার ধরুন, সংবিধান সংশোধনের মতো বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো তাদের মতামত নেওয়াটা বাধ্যতামূলক করা হতে পারে। কিংবা ধরুন, গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগের জন্য যে সার্চ কমিটি হয়, তারা হয়তো কয়েকজনের নাম প্রস্তাব করল। সেখান থেকে চূড়ান্ত মনোনয়নের জন্য এই কক্ষের সদস্যরা ভোট দিতে পারেন। একইভাবে রাষ্ট্রের স্বার্থ জড়িত এমন বড় কোনো আন্তর্জাতিক বা কর্পোরেট চুক্তির আগে এদের মতামত চাওয়া হতে পারে। বেশ, ভোট দেওয়ার পদ্ধতিটা কেমন হবে? যেহেতু সদস্যরা সারা দেশে, এমনকি দেশের বাইরেও থাকতে পারেন। হ্যাঁ, এখানেই প্রযুক্তির ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যোগ্যতা অর্জনের পর প্রত্যেক সদস্যকে একটা ইউনিক আইডি নম্বর বা কার্ড দেওয়া হবে। যখন কোনো বিষয়ে ভোট নেওয়ার দরকার হবে, তখন নিবন্ধিত সদস্যদের কাছে নোটিফিকেশন যাবে। তারা একটা সুরক্ষিত অনলাইন প্ল্যাটফর্ম বা হয়তো কোনো মোবাইল অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন। প্রক্রিয়াটা কিভাবে কাজ করবে? ধরুন, সাংবিধানিক পদে নিয়োগের ভোট হচ্ছে, তখন কি দেখাবে প্ল্যাটফর্মে? প্রথমে যে বিষয়ে ভোট হচ্ছে সেই বিষয়টা এবং তার সাথে সম্পর্কিত সব তথ্য, যেমন ধরুন
পদের জন্য যারা সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছেন তাদের পরিচিতি, যোগ্যতা ইত্যাদি সদস্যদের কাছে পাঠানো হবে। প্রস্তাবনা এটাও বলা হয়েছে যে বিষয়টা নিয়ে মিডিয়াতে বা পাবলিক ফোরামে উন্মুক্ত আলোচনারও সুযোগ থাকবে, যাতে সদস্যরা সব দিক জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। ভোটের সময় স্ক্রিনে অপশনগুলো আসবে, যেমন প্রার্থীদের নাম পরপর সাজানো থাকলো অথবা কোনো প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে হ্যাঁ না ভোট দেওয়ার অপশন। সদস্য তার আইডি এবং সম্ভবত ওটিপি বা বায়োমেট্রিক পদ্ধতিতে নিজের পরিচয় নিশ্চিত করে তার পছন্দের অপশনে ক্লিক করে ভোটটা জমা দেবেন। ফলাফল কতটা স্বচ্ছ আর নির্ভরযোগ্য হবে বলে মনে করা হচ্ছে? প্রস্তাবনায় ভোট গ্রহণ প্রক্রিয়া এবং ফলাফল প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতার উপর জোর দেওয়া হয়েছে। যেমন পুরো প্রক্রিয়াটা হয়তো জাতীয় সংসদের ওয়েবসাইটে লাইভ দেখানো হলো বা স্বীকৃত পর্যবেক্ষকদের উপস্থিতিতে ফলাফল কম্পাইল করা হলো। এই ধরনের ব্যবস্থার কথা ভাবা হয়েছে। এর পেছনের মূল চিন্তাটা হলো, যখন আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো কোনো জটিল বিষয়ে একমত হতে পারছে না বা কোনো সংকট তৈরি হচ্ছে, তখন এই প্রভাবমুক্ত যোগ্য নাগরিকদের সমষ্টিগত প্রজ্ঞার ভিত্তিতে একটা গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো। তার মানে এটা এক ধরনের সাংবিধানিক সেফটি ভ্যালভ বা সংকট থেকে বের হওয়ার একটা বিকল্প পথ হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, প্রস্তাবনাটি সেদিকেই ইঙ্গিত করছে। এটাকে বর্তমান সংসদীয় ব্যবস্থার বিকল্প হিসেবে নয়, বরং তাকে আরও শক্তিশালী করার, আরও কার্যকর করার একটা উপায় হিসেবে দেখা হচ্ছে। প্রবন্ধে এই প্রস্তাবিত পদ্ধতির অনেকগুলো দীর্ঘমেয়াদী সুফলের কথাও বেশ জোর দিয়ে বলা হয়েছে। আমার যতদূর মনে পড়ছে, প্রায় 16টা পয়েন্ট উল্লেখ করা আছে। হ্যাঁ, প্রায় 16টার মতো। আমরা যদি মূল কয়েকটি দিক নিয়ে একটু আলোচনা করি, যেমন এই ব্যবস্থা কিভাবে প্রতিনিধিত্ব, সুশাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখতে পারে বলে আশা করা হচ্ছে। অবশ্যই 16টা পয়েন্টকে আমরা কয়েকটি মূল ভাগে ভাগ করে দেখতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমত ধরুন, উন্নততর প্রতিনিধিত্ব ও নাগরিক অংশগ্রহণ। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে, সদস্যরা যেহেতু নিজ যোগ্যতায় নির্বাচিত হবেন, তাই কোনো রাজনৈতিক দল বা বিশেষ গোষ্ঠীর প্রভাব তাদের ওপর থাকবে না। পয়েন্ট 1, তারা দলীয় প্রভাবের বাইরে থেকে দেশের বৃহত্তর স্বার্থে মতামত দিতে পারবেন। পয়েন্ট 2, আর এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশের রাজনীতি, সংবিধান এই সব বিষয়ে সচেতন মানুষের সংখ্যা বাড়বে, কারণ পরীক্ষায় পাশ করতে হলে তো এগুলো জানতে হবে, পড়তে হবে। পয়েন্ট 6, একটা লার্নিং প্রসেসও বটে। ঠিক। এর ফলে দেশের বিবেকবান মানে সচেতন নাগরিকদের মতামতের একটা প্রাতিষ্ঠানিক প্রতিফলন ঘটবে। পয়েন্ট 7, এবং নির্দিষ্ট বিষয়ে শিক্ষিত ও সচেতন অংশের প্রকৃত জনমতটা পাওয়া যাবে। পয়েন্ট 8। আচ্ছা, এটা তো গেল প্রতিনিধিত্বের দিক, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এরা তো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নন, একটা পরীক্ষার মাধ্যমে আসছেন। এটা কি প্রচলিত প্রতিনিধিত্বের যে প্রচলিত ধারণা, তার সাথে ঠিক খাপ খায়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, প্রস্তাবনার ভিত্তিটা হলো মেধাতান্ত্রিক প্রতিনিধিত্ব, মানে মেরিটোক্র্যাটিক রিপ্রেজেন্টেশন। এটা প্রচলিত ভোটাধিকার ভিত্তিক প্রতিনিধিত্ব থেকে একটু আলাদা। এখানে ধরে নেওয়া হচ্ছে যে নির্দিষ্ট বিষয়ে জ্ঞান এবং সচেতনতাই হল প্রতিনিধিত্ব করার যোগ্যতা। এটা একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় যে থিমটা আমরা দেখতে পাই, সেটা হলো সুশাসন ও স্বচ্ছতা বৃদ্ধি। যেহেতু সদস্যরা যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত, তাই আশা করা হচ্ছে যে তারা গতানুগতিক প্রচারণায় বা আবেগে প্রভাবিত না হয়ে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। পয়েন্ট 4, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মানে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে যদি এই কক্ষের মতামত বা ভোটের প্রয়োজন হয়, তাহলে সরকারের একক প্রভাব অনেকটাই কমে আসবে। নিয়োগ প্রক্রিয়াটা আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হতে পারে। পয়েন্ট 9। হ্যাঁ, এটা একটা বড় দিক হতে পারে। এছাড়া প্রস্তাবিত যে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি, সেখানে কারচুপির সুযোগ থাকবে না বলেই দাবি করা হয়েছে। পয়েন্ট 11, এটাও নির্বাচন ব্যবস্থার প্রতি সার্বিক আস্থা বাড়াতে সাহায্য করতে পারে। এই সুশাসনের ধারণার সাথে আর একটা পয়েন্টও যুক্ত ছিল, যদি আমি ভুল না করি, সদস্যদের ক্ষমতা সীমিত রাখা, মানে মতামত দেওয়া ছাড়া তাদের অন্য কোনো ক্ষমতা থাকবে না। পয়েন্ট 3, এটা কি আসলেই ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য যথেষ্ট, নাকি এটা তাদের ভূমিকাকে একটু বেশি সীমিত করে ফেলে? প্রস্তাবনার যুক্তিটা হল ক্ষমতা সীমিত রাখাটাই এর নিরপেক্ষতা নিশ্চিত করার একটা উপায়। তারা যেহেতু সরাসরি কোনো সুযোগ সুবিধা বা ক্ষমতার অধিকারী হচ্ছেন না, তাই ব্যক্তিগত স্বার্থে তারা প্রভাবিত হবেন এই সম্ভাবনাটা কম থাকবে।
আরেকটা দিক হল সদস্য সংখ্যা যেহেতু নির্দিষ্ট নয় এবং তারা দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন, তাই তাদের সবাইকে একজোট করে সংগঠিতভাবে প্রভাবিত করাটাও বেশ কঠিন হবে। পয়েন্ট 5। তবে হ্যাঁ, আপনার প্রশ্নটা যৌক্তিক। ক্ষমতা সীমিত হওয়ার কারণে তাদের মতামত শেষ পর্যন্ত কতটা গুরুত্ব পাবে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আচ্ছা, তৃতীয় আর কোনো বড় থিম আছে কি? তৃতীয় একটা বড় থিম হতে পারে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা। প্রস্তাবনায় আশা করা হচ্ছে যে এই পদ্ধতি যদি চালু হয় তাহলে রাজনৈতিক দলগুলোর হয়তো অনেক বিষয়ে রাস্তায় নেমে আন্দোলন, সংঘাত এগুলোর প্রয়োজনীয়তা কিছুটা কমতে পারে। কারণ গুরুত্বপূর্ণ বিষয় জনমত যাচাইয়ের একটা সাংবিধানিক পথ তো খোলাই থাকছে। পয়েন্ট 14। আরও বলা হচ্ছে এর ফলে হয়তো অযোগ্য বা নীতিহীন ব্যক্তিদের রাজনীতিতে আসার আগ্রহ কিছুটা কমতে পারে, কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে একটি শিক্ষিত ও সচেতন নাগরিক গোষ্ঠীর একটা ভূমিকা থাকছে। পয়েন্ট 15। ইন্টারেস্টিং পয়েন্ট। সব মিলিয়ে দেশে একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং স্থিতিশীলতা আসতে পারে বলে আশা করা হচ্ছে। পয়েন্ট 16। এর সাথে আরও দুটো পয়েন্ট যোগ করা যায়। এই পদ্ধতিতে যে কোনো সময় খুব দ্রুত এবং কম খরচে ভোট নেওয়া সম্ভব। পয়েন্ট 12 ও 13, যা জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে খুব সহায়ক হতে পারে। তাহলে বেশ অনেকগুলো সম্ভাব্য সুবিধার কথা বলা হয়েছে। হ্যাঁ, এইগুলোই হলো প্রস্তাবনাটিতে উল্লেখিত প্রধান প্রত্যাশিত সুফল। তবে আমাদের মনে রাখতে হবে এগুলো সবই কিন্তু তত্ত্বগত সম্ভাবনা, মানে প্রস্তাবনার সমর্থকরা এগুলো তুলে ধরেছেন। বাস্তবে এই ধরনের একটা ব্যবস্থা কতটা কার্যকর হবে বা এটা চালু করতে গেলে কি কি নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে, সেগুলো কিন্তু ভিন্ন এবং গভীর আলোচনার বিষয়। ঠিক তাই। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা পেলাম সেটা যদি একটু গুছিয়ে বলি, জনতার কক্ষ হল একটি প্রস্তাবিত দ্বিতীয় সাংবিধানিক কক্ষ, যা মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত হবে। এর মূল কাজ হবে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ জাতীয় ও সাংবিধানিক বিষয়ে ইলেকট্রনিক পদ্ধতিতে তাদের ভোট বা মতামত দিয়ে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় একটা নিরপেক্ষ এবং জ্ঞানভিত্তিক ইনপুট দেওয়া। এটা বিদ্যমান সংসদীয় ব্যবস্থার বিকল্প নয়, বরং সহায়ক বা পরিপূরক হিসেবে কাজ করবে, এমনটাই ভাবা হয়েছে। আবারও একটু জোর দিয়ে বলতে চাই, এই মুহূর্তে এটা কিন্তু কেবলই একটি ধারণা, একটা প্রস্তাবনা, যা একটি প্রবন্ধে উঠে এসেছে। এর কোনো প্রাতিষ্ঠানিক রূপ এখনো নেই। হ্যাঁ, একদম। এটি নিঃসন্দেহে একটি চিন্তার খোরাক জোগানোর মতো প্রস্তাবনা। এর অনেক প্রায়োগিক দিক, অনেক ধারণাগত দিক আছে, যা নিয়ে আরও বিস্তারিত ভাবা বা বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতে পারি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা হয়তো এই প্রস্তাবনার আরও গভীরে নিয়ে যেতে পারে। প্রবন্ধটিতে হয়তো এর সরাসরি উত্তর নেই, কিন্তু এই পুরো ধারণাটা এই প্রশ্নটাকে সামনে নিয়ে আসে। যদি সত্যি এই ধরনের একটি মেধাভিত্তিক নির্বাচিত নাগরিক কক্ষ প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের বিদ্যমান রাজনৈতিক দল এবং জনগণের ভোটে নির্বাচিত সংসদের সাথে এর ক্ষমতার সম্পর্কটা কেমন হবে? ক্ষমতার ভারসাম্যটা কিভাবে রক্ষা করা হবে? ধরুন এই দুই কক্ষের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিল, তখন তা নিরসনের সাংবিধানিক উপায় বা প্রক্রিয়া কি হতে পারে? আর সবশেষে এই ব্যবস্থা কি আমাদের পরিচিত যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা তাকে আরও সমৃদ্ধ করবে, নাকি এটা সম্পূর্ণ ভিন্ন কোনো একটা শাসন ব্যবস্থার দিকে হাঁটার ইঙ্গিত দিচ্ছে, যার দীর্ঘমেয়াদী প্রভাব হয়তো আমরা এখনো পুরোপুরি জানি না? এই প্রশ্নগুলো নিয়ে ভাবা যেতে পারে